রাজদরবারে পত্র হাতে রাজকীয় সত্তা বজায় রেখে নিজ সিংহাসনে বসে আছেন রাজকুমারী আলায়না। কিছুক্ষণ আগে একজন বার্তাবাহক এসে পত্রটি পৌঁছে দিয়ে গেছে রাজদরবারে, যা মূলত দূরে এক রাজ্যের রাজকুমার হতে প্রেরিত বিবাহের প্রস্তাবপত্র। এত এত রাজকুমারদের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অবশেষে এই অবশিষ্ট প্রস্তাবপত্রটি হাতে নিয়েছিল সে। রাজকুমারের পাশে উজির দাঁড়িয়ে। আপাতত রাজকুমারী পত্রটি পড়তে মনোযোগী। সে পত্রটি পড়ে যা বুঝল, রাজকুমার খুবই বিনয়ীভাবে যত্ন সহকারে নিজ হাতে এক একটা শব্দ তুলে ধরেছেন। এটি রাজকুমার আর্থার ইলহানের প্রেরিত পত্র। অন্যদিকে উজির তার সামনে দাঁড়িয়ে মুখে রাজকুমারের বীরত্বের প্রশংসা করে যাচ্ছে। রাজকুমারকে তার অন্যান্য রাজকুমারের তুলনায় আলাদা মনে হলো। পত্রটিতে স্পষ্টভাবে কিছু কথা লেখা ছিল, যা কৌশলে রাজকুমারীর হৃদয়কে প্রভাবিত করতে সক্ষম হলো। সেখানে লেখা ছিল, আমার প্রণয়নীর রাজকুমারী আলায়না। সত্যি বলতে প্রথমবারের মতো যে রাজকুমারী আমার হৃদয়ে ভালোবাসার উষ্ণতা দিয়ে ছুঁতে পেরেছে, সেটা হচ্ছেন একান্তই আপনি, আমার যোদ্ধা রাজকুমারী। বহুবার শুনেছি আপনার বীরত্বের প্রশংসা, আর প্রত্যেকবারই মুগ্ধ হয়েছি। যে কোনো পরিস্থিতিতে আপনার কারো কাছে মাথা নত না হওয়াই জানান দেয়, ঠিক যেন নারী রূপে আমারই বিপরীত সত্তা আপনি। আপনাকে কখনো না দেখেই মনে মনে খুব গভীরভাবে আপনার প্রেমে পড়ে গেছি আমি। এই যেন হৃদয়ের জটিল কোনো এক অসুখ। তাই এই অসুখের সমাধান করতে আর দেরি না করে বিবাহের প্রস্তাব উপস্থাপন করলাম আপনার নিকট। বাকিটা সম্পূর্ণ আপনার মতামতের ভিত্তিতে হবে, তবে নিশ্চয়তা দিচ্ছি আপনার জন্য আমি সেরা হব। কারণ রাজকুমারীদের মধ্যে যেমন আপনি অপরাজিত, তেমনি রাজকুমারদের মধ্যেও আমি অপরাজিত। তাই বলবো, আপনার মতো সেরা রাজকুমারের জন্য আমার থেকে সেরা রাজকুমার খুঁজে পাওয়া দুষ্কর প্রায়। বিশ্বাস না হলে একবার অনুসন্ধান করে দেখতে পারেন। আমি অবশ্যই আপনার উত্তরের অপেক্ষায় রইব, আমার হৃদয়ের রানী, আপনার একান্ত প্রণয়ী রাজকুমার আর্থার ইলহান। স্বভাবসুলভভাবে রাজকুমারীর কখনো কোনো পুরুষের প্রতি আগ্রহ ছিল না। মায়ের আদেশ বিদায় সে বিয়ের জন্য রাজি হয়েছে। তবে এই প্রথমবারের মতো রাজকুমারের লেখা কথাগুলো আর তার বীরত্বের কাহিনী শুনে মুগ্ধ হলো। সে মনে মনে মুগ্ধ হলেও মুখে গম্ভীরতা। এটা উজিরকে উদ্দেশ্য করে বলল, রাজকুমারের নাম এখানে আর্থার ইলহান লেখা, ওনার নাম এমন অদ্ভুত হওয়ার কারণ কি? উজির রাজকুমারের প্রশ্নে সাবলীল জবাবে বললেন, রাজকুমারের মা বাবার ধর্ম ভিন্ন ছিল। ওনার মা মুসলিম এবং বাবা ছিল খ্রিস্টান, বিদায় তার নাম এমন রাখা হয়েছিল। পরে অবশ্য তার বাবা মুসলিম হয়েছেন, সেই সূত্রে রাজকুমারও ঠিক তাই। রাজকুমারী সবটা শুনে আবারও প্রশ্ন করল, তার ব্যাপারে আপনার জানা সকল তথ্য কি শতভাগ সত্যি? জি রাজকুমারী, শতভাগ সত্যি। আমি তবুও আপনার সন্তুষ্টির জন্য আবারও সৈন্য লাগিয়ে খোঁজ করব। ঠিক আছে। আলাইনা রাজকুমারের বার্তার জবাবে কিছু লিখে সেটা উজিরের হাতে দিয়ে বলল, এটা রাজকুমারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। পত্র হাতে উজির সম্মান জানিয়ে সেখান থেকে প্রস্থান করল। হাতে রাজকুমারী আলাইনার পাঠানো পত্র, হাতে আইসি ভঙ্গিতে বসে আছে রাজকুমার ইলহান। ঠোঁটের কোণে লেগে আছে তার সেই চিরা চরিত্র বাঁকা হাসি। মুখে বিড়বিড় করে পড়ল রাজকুমারের লেখা বাক্যটি, এতই যদি নিজেকে অন্য সব রাজকুমারের তুলনায় সেরা মনে হয়, তবে সেটা সম্মুখে উপস্থিত হয়ে প্রমাণ করুন। আমি রাজকুমারী আলাইনার মুখের কথায় নয়, বরং কর্মে বিশ্বাসী। বাক্যটি পড়ে রাজকুমার ঘর কাঁপিয়ে উচ্চস্বরে হেসে ফেলল। সেই হাসিতে ছিল দাম্ভিকতা, যা অক্ষুণ্ণ রেখেই মুখে আওড়ালো, মনে হচ্ছে তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছো আমার সাথে। এটা স্বীকার করতেই হয়, বেশ বুদ্ধিমতী আর কৌশলী তুমি। ঠিক আছে, তবে প্রস্তুত থেকো, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? হঠাৎ এমন প্রশ্নে রাজকুমার তার লাল মণিযুক্ত চোখজোড়া তুলে চেয়ে দেখল দরজায় স্বয়ং তার পিতা রাজা নেথানিয়েল দাঁড়িয়ে, যে ইতিমধ্যে হয়তো তার সব কথা শুনে ফেলেছে।
এমন পরিস্থিতিতে বাবার এমন প্রশ্নে অপ্রস্তুত না হয়েই প্রিন্স অনায়াসে মিথ্যা বলল। কিছুদিনের জন্য শিকারে অন্য এক রাজ্যে যাওয়ার কথা ভাবছিলাম। তুমি কোন কাজে এসেছ? রাজা আরেকটু এগিয়ে এসে প্রিন্সের কাঁধে হাত রেখে গর্ব নিয়ে বলতে শুরু করল, তুমি অনেক ভালো এগোচ্ছ। ভ্যাম্পায়ার রাজ্যের সকল আশা এখন তোমাকে নিয়ে। এত বছর পর তোমার মাধ্যমে আবারও ভ্যাম্পায়াররা তাদের ক্ষমতা ফিরে পেতে চলেছে। ভ্যাম্পায়ার রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজকুমার হিসেবে তুমি সফল হবে আশা করি। তবে এখনো অনেক কাজ বাকি। ইলহান ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি কাজ? নেথানিয়েল প্রত্যুত্তরে বলল, ব্লাড রোগের ব্লাড রোজের শক্তি ব্যবহার করে ভ্যাম্পায়ার রাজ্যকে যুগ যুগের জন্য আরো শক্তিশালী এবং অমর করে তোলা, যেটা তোমার ধারাই সম্ভব। তুমি সাধারণ ভ্যাম্পায়ারের তুলনায় ভিন্ন। সাধারণ ভ্যাম্পায়াররা পারবে না এই ফুলের শক্তি ভেদ করতে, কারণ ব্লাড রোজের কাছাকাছি থাকলে এর অলৌকিক শক্তিকে ভ্যাম্পায়াররা দুর্বল হয়ে পড়ে এবং নিজেদের শক্তি হারিয়ে ফেলে। এটাই আমাদের একমাত্র দুর্বলতা। আর এই দুর্বলতাকে কেন্দ্র করে নিজেদের পরিচয় গোপন রেখে মানব সমাজে অবস্থান করতে হচ্ছে আমাদের। তবে তুমি পারবে এই দুর্বলতাকে আমাদের শক্তিতে রূপান্তর করতে। এই ফুলের শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারে না। এর কারণ তুমি জানোই, তোমার শরীরে ভ্যাম্পায়ারের সাথে সাথে মানুষের রক্ত প্রবাহিত হচ্ছে। এই ফুলের শক্তি সজ্জীবিত হয় রাজকুমারী আলাইনার সংস্পর্শে। আমি চাই তুমি কোনো এক উপায় বের করে সেই ফুলের শক্তিতে আমাদের শক্তি বৃদ্ধিতে ব্যবহার করো, যাতে আর কোনো দুর্বলতা আমাদের মাঝে অবশিষ্ট না থাকে। আমাদের শত্রুপক্ষের ভ্যাম্পায়ার রাজা থ্যাডিউসের নজরও এই ফুলের শক্তিতে। খুব সাবধানে সব করতে হবে। বুঝতে পেরেছি। তবে আমি আমার কাজে অটল, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। আমি জানি তুমি পারবে। রাজকুমার মনে মনে আওড়ালো, পারবো তো ভিন্ন কৌশলে, যেটা এখন তোমাদের গোনাক্ষরেও জানানো যাবে না। নিজের শত্রুকে কাছাকাছি রেখে ফাঁদে ফেলতে আমাকে এটা করতেই হবে। পিতার কথা শেষ করে রাজকুমার শিকার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাত তখন গভীর। নিশাচররা সজাগ। জঙ্গলে গভীর হিংস্র প্রাণীদের আনাগোনা, যেখানে কোনো মানুষের চিহ্ন অবধি নেই। অনেক খোঁজাখুঁজির পর রাজকুমার কোনো শিকারই খুঁজে পেল না আজ। এদিকে তার রক্তের পিপাসা বেরিয়ে চলেছে। নিজেকে আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে সে দ্রুত গতিতে মানব বসতির দিকে এগোতে থাকে। তখনই তার চোখে পড়ে রাতের অন্ধকারে এক ছোট্ট মেয়ে, যে কিনা বারান্দায় তার পুতুল নিয়ে শুয়ে আছে। শিকার হাতের কাছে পেতেই ইলহান তার চলচল করা লোভাতুর দৃষ্টি নিয়ে বাচ্চাটির দিকে এগোতে থাকে। তখনই তার কানে এসে লাগে বাচ্চাটির বলা কথা। কান পেতে দিতেই সে শুনতে পায় বাচ্চাটি ঘুমের ঘরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলছে, মা, তুমি কেন আমায় রেখে চলে গেলে? নতুন মা রোজ মারধর করে আমায়, ঠিকমতো খেতে দেয় না, আমি কাজ করতে পারি না, তাও আমাকে দিয়ে করায়। সে আসার পর থেকে বাবা আর আগের মতো আমায় ভালোবাসে না। তুমি ফিরে এসো মা। বাচ্চাটির আহাজারি শুনে ইলহান কিছুটা পিছিয়ে গেল, যেন এই মুহূর্তে তার রক্ত পিপাসু সত্তা উবে গেছে। তখন হঠাৎ ইলহানের চোখের সামনে থেকে হাওয়ার বেগে কোথা থেকে যেন তার মতন এক রক্ত পিপাসু উড়ে এসে বাচ্চাটিকে খপ করে ধরল তার শিকার বানাতে। বাচ্চাটার ঘাড়ে তার দাঁত বসানোর আগেই ইলহান চোখের পলকে বাচ্চাটিকে ছিনিয়ে নিল সেই ভ্যাম্পায়ারের থেকে। সাথে সাথে ভ্যাম্পায়ারটির চোখ দুটি হিংস্রতার সাথে ঝলঝল করতে শুরু করলো। যেটা উপেক্ষা করে ইলহান বলল, এখান থেকে চলে যায় আয়তান। ইলহানের কথায় আয়তান আরো ক্ষিপ্ত হয়ে উঠল। আয়তান ভ্যাম্পায়ার রাজ্যের অন্য আরেক রাজকুমার, যার বাবার সাথে রাজকুমার ইলহানের বাবার পূর্বের শত্রুতা। সেই জের ধরে আয়দানের সাথে ইলহানেরও শত্রুতা। বাচ্চাটাকে আড়াল করতেই আয়দান রাগে চলতে চলতে বলল, আমার শিকার আমাকে ফেরত দে, ইলহান না হলে খারাপ হয়ে যাবে। ইলহান কোনো প্রত্যুত্তর করল না, বরং বাচ্চাটিকে নিয়ে চোখের পলকে বারান্দা দিয়ে ঘরের ভেতর নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিয়ে বেরিয়ে বারান্দার দরজা দিয়ে নিজের জাদু শক্তি প্রয়োগ করে এমনভাবে আটকে দিল যেটা খোলার সাধ্য আয়তানের নেই। বাচ্চাটা ঘুমের ঘরে কিছুই টের পেল না।
সেটা দেখে আয়তান আরো কয়েক ধাপ রাগে ফেটে পড়ল। ইলহান মুখে পাকা হাসি নিয়েই বলল, লড়তে চাইলে আয়। স্পষ্ট হুমকি দিয়ে ইলহান ঝড়ের গতিতে জঙ্গলের ভেতরে চলে গেল। আয়দানও ফুঁসতে ফুঁসতে ইলহানের পেছনে ছুটল। জঙ্গলের গভীরে এসে থামতেই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। ইলহান নিজের বড়ালো ইলহান নিজের বড় ধারালো নখ বের করে আয়দানের পেটে দাবিয়ে দিল। আয়দানও তার ধারালো নখ ইলহানের বুকে ঢুকিয়ে দিল। এক পর্যায়ে তাদের ধস্তাধস্তি মারাত্মক আকার ধারণ করল। ইলহান তার শক্তিশালী এক থাবায় আয়দানকে দৌড়ে ছুঁড়ে মারল। আয়দান গুরুতর আঘাত পেয়ে আর্তনাদ করে উঠল। অগত্যা অদূর থেকে উড়ে এসে ইলহানের পিতা নেথানিয়েল আর আয়দানের পিতা থেডিউস পুত্রদের এমন অবস্থা দেখে তাদের থামিয়ে দিল। ইতিমধ্যে আয়দান আর ইলহান একে অপরকে নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে। ছেলের এমন অবস্থা দেখে রাজা নেথানিয়েল আয়দানের পিতা থেডিউসকে হুমকি দিয়ে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে উড়ে চলে এলো। আয়দান তখনও নিজের শিকার কেড়ে নেওয়ার দুঃসাহসের জন্য ইলহানের দিকে হিংস্র দৃষ্টি নিয়ে তাকিয়েছিল, যেটা দেখে ইলহান তাচ্ছিল্য হেসে নিজের বিস্তৃত পালকযুক্ত ডানা চাপটে নেথানিয়েলের সাথে উড়ে চলে গেল। রাজা নেথানিয়েলের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে ইলহান। চোখ মুখের হাবভাব তার শান্ত, যেন একটু আগেই কিছুই হয়নি। নেথানিয়েল পুত্রের দিকে তীর্যক দৃষ্টি ফেলে জিজ্ঞাসা করল, এসব কি ছিল ইলহান? তুমি ওর সাথে কেন মারামারি করছিলে? ইলহান সেই বাচ্চাটার জীবন রক্ষার কথা এড়িয়ে গিয়ে বলল, সে আমার শিকারে হাত দিয়েছিল তাই। নেথানিয়েল ছেলের কাছে এসে তার ক্ষত স্থানে হাত রাখতেই ইলহানের সব ক্ষত মুহূর্তে সেরে গেল। মুখে হিংস্রতা নিয়ে কথা বললেন, দিন দিন ওদের সাহস খুব বেড়ে চলেছে, এর বিহিত শীঘ্রই করতে হবে। ইলহান নিজের পৈশাচিক সত্তা ধরে রেখে বলল, ওদের জন্য আমি একাই যথেষ্ট। ছেলের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে আশ্বস্ত হয়ে নেথানিয়েল ইলহানের কাঁধে হাত রাখল। নেথানিয়েল কক্ষ ত্যাগ করতেই ইলহান গভীর ভাবনায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, হঠাৎ বাচ্চাটাকে সে কেন বাঁচালো? তাহলে কি তার শরীরে মানুষের রক্তের সাথে সাথে মানুষের মতো হৃদয়ে স্পন্দন করে, যা অন্যের কষ্টে প্রভাবিত হয়? এমনটা হলে সে নিজের হাতে ভ্যাম্পায়ার রাজ্যের ধ্বংস ডেকে আনতে চলেছে। এমনটা হলে তা ঠেকাতে নিজের উপর তাকে নিয়ন্ত্রণ আনতে হবে। অদূর থেকে ঘোড়ার পায়ের খটখট আওয়াজ ভেসে আসছে। কোনো এক আগন্তুক ঘোড়ায় লাগাম টেনে পথের ধুলো উড়িয়ে নিজ গন্তব্যে অবিচল ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলেছে। লোকমুখে পরিচিত প্লাটরোস রাজ্যের দুর্গের সীমানে এসে ঘোড়াটি থামার সাথে সাথেই কেমন যেন চারপাশটা মূর্ছিয়ে গেল। সবুজ সতেজ প্রকৃতির নিঃসর্গ সৌন্দর্য দূষিত হয়ে ধূসর বর্ণ ধারণ করল। চারপাশে অদ্ভুতভাবে আধারে আর ধোঁয়াশায় ছেয়ে গেল। আগন্তুকের উপস্থিতিতে যেন আবহাওয়া ভারী হয়ে এসেছে, যেন তার এই উপস্থিতি জানান দিচ্ছে কোনো এক অশুভ শক্তির আগমনের আগাম বার্তা। বড় হুডের আস্তরণে তার চোয়াল পর্যন্ত ঢাকা, পরনে তার রাজকীয় পোশাক। কিছুক্ষণ থেমে রাজ্যটা অবলোকন করতেই সে তার মাথার হুড তুলে ফেলল। দুর্গের ভেতর প্রবেশ করতেই দমকা হাওয়ায় মুহূর্ত যেন থমকে গেল। আরো কিছুটা এগিয়ে যেতেই ইলহান দেখল তার অভিবাদনে কয়েকজন সৈন্য আর উজির প্রাসাদের বাহিরে উপস্থিত। পেছনে প্রজারাও রাজকুমারকে দেখতে অতি আগ্রহের ভিড় জমিয়েছে। তাকে দেখা মাত্র উজির সৈন্যদের নিয়ে এগিয়ে এলো। রাজকুমারকে একা দেখে তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, রাজকুমার, আপনি একাই এসেছেন? না মানে? উজিরের কথা শেষ হওয়ার আগেই ইলহান সন্তোষপূর্ণে প্রত্যুত্তর করে বলল, আমি যাত্রাপথে কাউকে সাথে নিতে পছন্দ করি না। উজির তার মাথা নাড়িয়ে সায় জানালো। ইলহান তার ঘোড়া থেকে নেমে এলো। তেরছা নজরে একবার অতি আগ্রহ দমিয়ে থাকা প্রজাদের দিকে দৃষ্টি দিল। ইলহান খেয়াল করল এক একজন প্রজাদের চোখে মুখে বিস্ময় আর চমকপ্রদ দৃষ্টি। সে সকলের অগোচরে বাঁকা হাসল। উজির তাকে একে প্রাসাদের ভেতরে নিয়ে গেল। রাজকুমার ইলহানকে সম্মান জানাতে প্রাসাদের সকল দাসদাসীরা
কর্নিশ করে দাঁড়িয়ে। তখন একজন মধ্যবয়স্কা মহিলা এসে তার সামনে হাজির হলো, যাকে অনুসরণ করে আশেপাশে কয়েকজন দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে। উজির তার পরিচয় দিয়ে জানালো উনি এই প্রাসাদের রাজমাতা এবং মরহুম রাজার স্ত্রী এবং রাজকুমারী আলাইনার মাতা রানী আতিয়া বেগম। রাজকুমার পরিচয় পেতেই সম্মান জানিয়ে রানী আতিয়া বেগমকে সালাম জানালো। রানী সালামের উত্তর নিয়ে আন্তরিক হেসে বলতে শুরু করলেন, আমি হুজুরের মুখে আপনার প্রশংসা শুনেছি। অবশ্য আপনার প্রশংসা সকলের মুখে মুখেই, তবে আজ সামনাসামনি দেখে যা বুঝলাম, আপনি যেমন সাহসী ঠিক তেমন সুদর্শনও। আপনি রাজকুমারের জন্য ঠিক এমন রাজকুমারের তলাশেই ছিলাম, যার সাথে সকল গুণ উপস্থিত থাকবে। রাজকুমার নিজের গম্ভীরতা ছাপিয়ে মুখে মোহনীয় হাসি নিয়ে বুকে হাত রেখে বলল, ধন্যবাদ। তবে আপনি কোনো অংশে কম নন রানী আতিয়া বেগম। নিশ্চয়ই আপনার কন্যাও আপনার মতোই সুস্ত্রী। আমি ওনার দর্শনের প্রতীক্ষায়। অবশ্যই, তবে অবশ্যই, তবে আগে আপনার খাতিরে শাহী ভোজের আয়োজন করা হয়েছে। অনুগ্রহপূর্বক ভোজ সবাই চলুন আমার সাথে। খাবারের কথা আসতেই রাজকুমার কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে কিছুতেই মানুষের খাবার খেতে পারবে না ভাবতেই সে নাকচ করে বলল, ক্ষমা করবেন রাজমাতা, খাওয়া দাওয়ার বিষয়ে আমি অনেক নিয়ম মানবর্তিতা পালন করি, তাই এই মুহূর্তে আমার দ্বারা খাবার খাওয়া সম্ভব নয়। রাজকুমার ইলহানের কথা শেষ হতে না হতেই অনুভব করলো উপর দিক থেকে তাকে লক্ষ্য করে একটা ধারালো তীর হাওয়ার গতিতে ছুটে আসছে। মুহূর্তেই ঝড়ের গতিতে ইলহান তার কাছে ছুটে আসা ধারালো তীরটা এক থাবায় খপ করে হাতের কবলে নিয়ে নিল। সেটা দেখা মাত্র তার পাশে দাঁড়িয়ে থাকা রানী আতিয়া বেগম ঘাবড়ে গেলেন। তবে ইলহানের চোখে মুখে অচেনা এক প্রসন্নতা হেসে উঠছে, হয়তো এই তীরের মালিককে সেটা আন্দাজ করতে পেরে। অন্যদিকে উজির স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে, তার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। ইলহান অধীর আগ্রহ নিয়ে সেদিকে মুখ তুলে তাকালো যেদিক থেকে তীরটা ছুটে এসেছে কিছুক্ষণ আগেই। ঠিক তখনই ওপর দিক থেকে একটা মেয়েলি চিকন কণ্ঠ হেসে এলো, আপনাকে আমার প্রাসাদে স্বাগতম, রাজকুমার আর্থার ইলহান। কণ্ঠটা অনুগোচর হওয়া মাত্র ইলহান থমকে গেল। দৃষ্টপত্রে স্পষ্ট হলো এক নারী অবয়ব। আলাইনা ধীরে সুস্থে কাঠগড়ায় হাত রেখে আলগুছে পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে আসতেই ইলহানের চোখে ঠেকল একজোড়া মায়াবী মেইলিক চোখ। আপাত মস্তক তার বস্ত্রের অন্তরণে আবৃত, মুখে টুকরো কাপড়ের নিকাবে ঢাকা, পরনে শুভ্র রাজকীয় গাউন ড্রেস, যা বিশেষভাবে তার জন্যই প্রস্তুত। হাঁটার ধরনের রাজকীয় সত্তা দর্শনীয়। তবে ইলহানের কাছে মূল আকর্ষণের কারণ ঠেকল রাজকুমারের দু চোখ, যার রং হালকা বাদামি। সে কিছু মুহূর্ত স্থির থেকে সেদিকে তাকিয়ে থাকাকালীন রাজকুমারী আবারও বলতে শুরু করল, ভুল মার্জনা করবেন আপনার এমন পরীক্ষা নেয়ার জন্য, তবে আপনার সতর্কতা আর তীক্ষ্ণতাই জানান দিচ্ছে আপনার বিষয়ে শোনা প্রত্যেকটা প্রশংসাই সত্যি। ইলহান আনমনে ভাবল, এ মেয়ে অতুলনীয়, যে কিনা ইচ্ছে করে তাকে পরখ করলো, আবার সে কাজেরও ক্ষমা চাইছে। ভাবতে ভাবতেই সে ঠোঁটের কোণে সম্মিহিনী হাসি ফুটিয়ে বলল, কোনো সন্দেহ থাকলে চাইলে আরেকবার প্রয়োগ করে দেখতে পারেন রাজকুমারী। ইলহানের কথার জোর আর আত্মবিশ্বাস দেখে আলাইনা ক্রমশ বিস্মিত হলো। ইলহান তার ধারণার ঊর্ধ্বে, তার কল্পনার ঊর্ধ্বে, এমনকি তার তুলনায় প্রতিক্রিয়াও এগিয়ে, যেটা আলাইনাকে কিছুটা বিভ্রান্ত করল। তবুও সে নিজেকে সামলে বলল, এখন বিশ্রাম করুন, সন্ধ্যায় তলোয়ার লড়াইয়ে না হয় আপনার দক্ষতা প্রয়োগ করবেন। খোলা ময়দানে ইলহান আর আলাইনা মুখোমুখি দাঁড়িয়ে, তাদের দুজনের হাতেই ধারালো তলোয়ার। ইলহান দক্ষ হাতে তলোয়ার ঘুরিয়ে তাদের দুজনের মাঝে স্থির করল। আলাইনা শুরু করার অনুমতি দিতেই তাদের দুজনের তলোয়ার একে অপরের সাথে সংঘর্ষ হতে থাকে। ইলহান আলাইনাকে সুযোগ করে দিতে হামলা না করে তার প্রত্যেকটা কৌশলী হামলার প্রতিরক্ষা করছিল। একটা সময় আলাইনা হাঁপিয়ে গিয়ে অবিচল থেকে প্রশ্ন করল,
আপনি কেন হামলা করছেন না? ইলহান কিঞ্চিত হেসে প্রত্যুত্তর করে বলল, আপনাকে কিছুটা সুযোগ করে দিচ্ছিলাম। ইলহানের কথায় আলাইনার রাগ হয়। সে দাম্ভিক সুরে বলে, আপনি হামলা করুন, এভাবে লড়াই হয় না। ঠিক আছে, তাহলে প্রস্তুত হন। আমি সর্বদাই প্রস্তুত। আলাইনাকে প্রস্তুত দেখে ইলহান তলোয়ার তুলে হামলা করতেই আলাইনা তার তলোয়ারের দিয়ে ইলহানের তলোয়ার রুখে বিপরীত হামলা করল। এভাবে কিছুক্ষণ তাদের মধ্যে দক্ষ তলোয়ার বাজদের মতো লড়াই চলতে থাকে। ইলহান এই লড়াই ভালোই উপভোগ করছিল। এক পর্যায়ে ইলহানের পরপর হামলা সামলাতে না পেরে আলাইনা পিছুতে থাকে। ইলহানের পরবর্তী হামলা তার হাত থেকে তলোয়ার ছুটে মাটিতে পড়ে যায়। সেই সুযোগে পেছন থেকে গিয়ে ইলহান তলোয়ার গলার কাছে হারালো তলোয়ার কাছে ধরে কাছাকাছি এসে দাঁড়ালো। এমন পরিস্থিতিতে আলাইনা কিছুটা ভড়কে গেল। তীর তীর করে তার ঠোঁট কাঁপতে লাগলো। ইলহান আলাইনার দিকে না তাকিয়েই অনায়াসে তার অবস্থা বুঝতে পারল। সে সন্তুষ্ট হয়ে ঠোঁটে বাঁকা হাসি নিয়ে ফিসফিসিয়ে আলাইনার কানের কাছে মুখ নিয়ে বলল, মহামান্য রাজকুমারী, আপনি কি আমাকে আর একটু পরখ করে দেখতে চান? যদিও এটি স্পষ্ট যে আমি আপনার উপরে বিজয়ী, তাও সেটা অনায়াসেই। রাজকুমারী এতে অপমান বোধ করল। এইভাবে রাজকুমারের কাছে হারের পর এমন কটাক্ষ কথা সে মেনে নিতে পারল না। নিজের ক্রোধ সংবর করে সে রাজকুমারের কাছ থেকে দূরত্ব তৈরি করে বলল, কাল ভোরে আবার দেখা হচ্ছে, তখন না হয় জানাচ্ছি। কথাটা বলেই আলাইনা ইলহানকে পিছে ফেলে দ্রুত কদমের প্রাসাদের ভেতরে চলে গেল। আজ তার আত্মসম্মানে লেগেছে। এই পর্যন্ত কারো কাছে সে পরাজয় বরণ করেনি। এই প্রথম মোকাবিলায় হেরে সে খুবই অসন্তুষ্ট। রাজকুমার সেটা বুঝতে পেরে অবলীলায় হেসে ফেলল। পরক্ষণে পা বাড়িয়ে সেও প্রাসাদের দিকে এগোচ্ছে। গভীর রাত। প্রাসাদে পিনপতন নীরবতা বিরাজমান। সকলে নিজ কক্ষে নিদ্রায় মশগুল। বারান্দায় দাঁড়িয়ে জঙ্গলের গভীরে ইলহানের দৃষ্টি আবদ্ধ। প্রাসাদে কেউ সজাগ নেই দেখে সে তার ভ্যাম্পিয়ার রূপে ফিরে এসে বিশাল ডানা ঝাপটে জঙ্গলের দিকে উড়ে চলে গেল। রাতের অন্ধকারে শিকার খোঁজার উদ্দেশ্যে বিশাল জঙ্গলের মাঝে হারিয়ে গেল এক দূরদর্শী শিকারী। ভোরে আলাইনা ঘোর শাওয়ারের জন্য বেরিয়ে এসে দেখল ইলহান আগে থেকেই সেখানে উপস্থিত। ইলহান তার সফেদ ঘোড়ার রেশমি পশমযুক্ত মাথায় অদূরে হাত বুলিয়ে দিচ্ছে। দূর থেকে দৃশ্য চোখে পড়তেই আলাইনা সেখানে থমকে দাঁড়ালো। রাজকুমারের শরীরে এঁটে থাকা শুভ্র রংটা যেন তার গায়ে চলচল করছে। এই মুহূর্ত ইলহানকে দেখতে যেন কোনো এক কল্পনার মতো লাগছে। কল্পনায় একজন রাজকুমার দেখতে যেমনটা হয় ঠিক তেমন। তার মাঝে সেই সকল বৈশিষ্ট্য উপস্থিত, যে সকল বৈশিষ্ট্যে যে কোনো নারীকে তার প্রেমে ফেলতে বাধ্য। আলাইনাকে স্থির এক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখে ইলহান তার এক ভ্রু তুলে তাকালো তার দিকে। তবু আলাইনা কোনো প্রতিক্রিয়া করল না। আলাইনার মাঝে কোনো প্রতিক্রিয়া না দেখে রাজকুমার নিজে থেকেই এগিয়ে এসে দাঁড়ালো তার পাশে। কাছাকাছি এসে তার মুখের সামনে আঙ্গুল দিয়ে চুটকি বাজাতেই আলাইনার ভ্রম কাটল। এমন অপ্রস্তুত পরিস্থিতি পরে সে লজ্জিত হয়ে চোখ সরিয়ে নিতেই ইলহান ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে আলাইনাকে আরো কয়েক ধাপ লজ্জায় ফেলতে বলল, হয়তো আমি একটু বেশি সুদর্শন, তাই আপনার দৃষ্টিতে কোনো দোষ নেই। একে তো কাল রাতের হার, তার উপর রাজকুমারের সামনে এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়া, সব মিলিয়ে আলাইনা দমে গেল। রাজকুমারীকে এমন অপ্রস্তুত হতে দেখে তাকে স্বাভাবিক করতে ইলহান কথা ঘুরিয়ে বলল, আমি যদি ভুল না হই তবে এটা আপনার ঘোড়া, তাই না? জি। নাম কি ওর? ওয়ার্থ। ওর নাম ওয়ার্থ। ও আমার সফর সঙ্গী আর বন্ধু। রাজকুমার তার এক হাত রাজকুমারীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, যদি রাজকুমারীর অনুমতি থাকে তবে কি আমিও আজ আপনার সফর সঙ্গী হতে পারি? রাজকুমারের প্রশ্নে আলাইনা কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রাজকুমারীকে কোনো প্রত্যুত্তর করতে না দেখে রাজকুমার প্রশ্নসূচক দৃষ্টিতে এক ভ্রু তুলে তাকালো তার দিকে। তখন আলাইনা তাকে পাশ কাটিয়ে গিয়ে নিজের ঘোড়ার উপর চড়তে চড়তে ইশারায় দেখিয়ে বলল,
ওপাশে আরেকটা ঘোড়া রয়েছে, চাইলে সাথে আসতে পারেন। আলাইনা সম্পদ ওপাশে আরেকটা ঘোড়া রয়েছে, চাইলে সাথে আসতে পারেন। আলাইনার সম্মতি পেতেই ইলহান ঠোঁটে বিজয়ের হাসি নিয়ে তার দেখানো ঘোড়ায় উঠে বসলো। আলাইনা নিজের ঘোড়ায় লাগাম টানতেই তার ঘোড়া চলতে শুরু করলো। তার পাশেই চলতে লাগলো ইলহানের ঘোড়াও। কি মনে হয় আগামীতে কি হতে চলেছে? গল্পে বর্ণিত প্রত্যেকটা চরিত্রই কাল্পনিক। দয়া করে কেউ বাস্তবতার সাথে মেলাবেন না। ধন্যবাদ সবাইকে।